স্বাগতম সবাইকে প্রমিসেস জানতে চাইয়ে। আমি নুজহাত রহমান। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি এবং নিয়ে এসেছি আরো একটি আলোচনার বিষয় একজন নতুন অতিথির সাথে। প্রিয় দর্শক, আজ প্রমিসেস জানতে চাইয়ের এই পর্বে আমরা আলোচনা করব মাদক ও মানসিক রোগ একসাথে চিকিৎসা কেন জরুরি। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন অ্যাডিকশন প্রফেশনাল ও কাউন্সিলর মোহাম্মদ তানভীর আহমেদ। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি আর খুব ভালো থাকি আসলে এই অনুষ্ঠানে যখন আমি কোনো অতিথির সাথে এমন কোনো বিষয় নিয়ে কথা বলি যেটা আসলে মানুষকে আলোকিত করে এবং আমি নিজেও আলোকিত হই। তো আজকের আলোকপাতের বিষয় হচ্ছে মাদক এবং মানসিক রোগ একসাথে চিকিৎসাটা আসলে কেন জরুরি? মাদক এবং মাদকাসক্তি, মানসিক রোগ এগুলো হুম, একসাথে চিকিৎসা কেন দরকার? এ পর্যায়ে আলোচনা করার আগে আমরা একটু বলতে চাই যে জি, মাদকাসক্তি ব্যাপারটা কি? জি, অবশ্যই। মাদকাসক্তি হলো এমন একটি সমস্যা যেখানে একজন ব্যক্তি মাদকের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। হুম, এখন এই যে মাদকের প্রতি যে একজন মানুষ নির্ভরশীল হয়ে যাচ্ছে, এটা কিন্তু একদিনে সে হচ্ছে না। হুম, দীর্ঘদিন যাবৎ মাদক সেবনের কারণে এটার উপর তার একটা নির্ভরশীলতা গ্রো করে। হুম, তো যখন এই মাদকের প্রতি তার নির্ভরশীলতা গ্রো করে এবং দীর্ঘদিন যাবৎ সে মাদক সেবন করতে থাকে, হুম, মাদক তার শরীরকে, জীবনকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। তার হুম, ব্রেনকে ক্ষতিগ্রস্ত করে, তার শরীরকে ক্ষতিগ্রস্ত করে, তার চিন্তা ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে। হুম, তো একটি গবেষণায় দেখা গেছে যারা মাদক নির্ভরশীল হুম, তাদের মধ্যে প্রায় 50% কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত এবং এট লিস্ট একটি মানসিক রোগ হলেও তাদের মধ্যে রয়েছে। তো সেজন্য আমরা মনে করি যে যখন একজন মাদক নির্ভরশীল ব্যক্তি চিকিৎসা কেন্দ্রে আসেন, তার মানসিক রোগের বিষয়টিও কনসিডারেশনে নিয়ে চিকিৎসা সরবরাহ করা উচিত। আচ্ছা, এই মাদকাসক্তিকেও তো আসলে একটা মানসিক রোগের পর্যায়ে ফেলা হয়েছে। তো এর সাথে আরো কোনো মানসিক রোগও আসলে তার সঙ্গে থাকতে পারে। এটা আমরা আলোচনা থেকে তাহলে পাচ্ছি। জি। হ্যাঁ? ওকে। তো এখানে তাহলে চিকিৎসার ধরনটা আসলে কি রকম হয়? একটা সময় দেখা যেত যে যখন মাদকাসক্তি রোগের চিকিৎসা সরবরাহ করা হতো, তখন শুধু মাদকাসক্তির ব্যাপারটাকেই চিন্তা করা হতো। যে ব্যক্তি হুম, মাদক নির্ভরশীল, মাদকজনিত সমস্যায় আছে, সেই অনুযায়ী তার চিকিৎসাটাকে ব্যবস্থা করা হতো। এবং ওকে। পাশাপাশি যে তার অন্য কোনো সমস্যা রয়েছে, অন্যান্য বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো খুব একটা চিন্তা করা হতো না। কিন্তু পরবর্তীতে দেখা গেল শুধুমাত্র মাদকাসক্তির বিষয়গুলাকে কনসিডারেশন এ নিয়ে যদি চিকিৎসা করা হয়, পাশাপাশি যে অন্যান্য মেন্টাল ডিসঅর্ডার গুলো রয়েছে, সেগুলো যদি কনসিডারেশন এ না নেয়, তাহলে দেখা যাচ্ছে যে চিকিৎসাটা সম্পূর্ণ হয় না। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তার এই মেন্টাল ডিসঅর্ডার এর কারণে পুনরায় আবার সে মাদকের কাছে ফিরে যেতে পারে। আচ্ছা, তো কিভাবে আসলে বুঝা যায় যে তার অন্য কোনো মানে এটা ডিফারেনশিয়েট করার উপায়টা কি? যে তার মাদকাসক্তই সে নাকি আর কোনো রোগও আছে? কিভাবে ডায়াগনোসিস হয়? যখন একজন ব্যক্তি আম আমরা আমরা ধরে নিলাম যে ব্যক্তি এই মুহূর্তে মাদকাসক্ত। হুম, হুম, সে তার কোনো মেন্টাল ডিসঅর্ডার আছে বা অন্য কোনো সমস্যা আছে কিনা ধরেন আমরা সেটা বলতে পারছি না। হুম, সে যখন চিকিৎসা কেন্দ্রে আসে, আমরা হয়তো বিভিন্নভাবে ডায়াগনোজ করলাম বা তার পরিবারের কাছ থেকে শুনলাম বা তার কাছ থেকেও শুনলাম যে সে শুধু মাদক গ্রহণ করছে। হুম, তখন ওই মুহূর্তে আমরা হয়তো মাদকের ব্যাপারটাই শুধু কনসিডারেশন এ নিচ্ছি বা অন্য কোনো মেন্টাল ডিসঅর্ডার আছে কিনা আমরা সেই মুহূর্তে আমরা বুঝতে পারছি না। হুম, হুম, কিন্তু শুরুতেই সে কোনো মেন্টাল ডিসঅর্ডার এ আছে কিনা এটা বোঝাটা একটু টাফ। হুম, কারণ সে যখন মাদক নিচ্ছে, মাদকের একটা ইফেক্ট তার মধ্যে আছে। আর সেই ইফেক্টের কারণেও দেখা যাচ্ছে যে আমাদের কাছে মনে হতে পারে যে সে আসলে কোনো একটা মেন্টাল ডিসঅর্ডার এ এই মুহূর্তে আছে। তো ইনস্ট্যান্ট আমরা যে সিম্পটম গুলা দেখি, ইনস্ট্যান্ট আমরা যে সমস্যাগুলো দেখি, আমাদের কাছে আ এটা মাদক বন্ধ করে দিলে আবার দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো চলে যায়। তখন সেটাকে কি জাতীয় সমস্যা দেখা যায় সেগুলো কি একটু বলা যাবে? হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে যে একজন ব্যক্তি কি ধরনের মাদকদ্রব্য ব্যবহার করে সেটার উপরে ডিপেন্ড করে। আমি যেমন? কোনো মাদকদ্রব্যের নাম বলছি না। মাদকদ্রব্যের বিভিন্ন ক্যাটেগরি আছে। হুম, তো একেক মাদকদ্রব্য একেক ধরনের সিম্পটম তৈরি করে। যেমন? যেমন ধরেন আমি যদি বলি যে ডিপ্রেসিভ গ্রুপের যে মাদকগুলো রয়েছে, সেই মাদকগুলো যখন একজন মানুষ গ্রহণ করবে, হুম, সেই মাদকটা যখন সে বন্ধ করে দিবে, তখন দেখা যাবে যে তার অপোজিট একটা সিম্পটম তৈরি হচ্ছে। তো ডিপ্রেসিভ গ্রুপের যে মাদকগুলো রয়েছে, আম সেগুলো যখন একজন ব্যক্তি গ্রহণ করে, সেই ব্যক্তি দেখা যাচ্ছে যে ডিপ্রেস হওয়া শুরু করে। হুম, সে সে ডাউন হতে শুরু করে। কিন্তু হুম, যখন দেখা যাচ্ছে যে এই ব্যক্তি এই মাদকটা বন্ধ করে দিচ্ছে, হুম, ঠিক তার অল্টারনেটিভ একটা সিম্পটম তৈরি হবে।
তার মধ্যে ডিপ্রেশন চলে যাবে, সে সে একটু এক্সাইটেড হয়ে যাবে, তার মধ্যে বিভিন্ন ধরনের এক্সাইটমেন্ট কাজ করবে, অল্টারনেটিভ একটা সিমটম তৈরি হয় যেটাকে আমরা বলি যে এগ্রেসিভ কি উইথড্রল। হতে পারে? হ্যাঁ, এগ্রেসিভ কি হতে পারে? অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে পারে। আচ্ছা। যেমন ডিপ্রেসিভ গ্রুপের মাদকগুলো যেটা করে একজন মানুষের ব্রেনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডাউন করে দেয়, হুম, হার্ট রেটকে ডাউন করে দেয়। জি। তখন আমরা যখন এই মাদকগুলোকে অফ করে দেই বা সেই মাদকটা নিতে পারে না, হুম, তখন দেখা যাচ্ছে কি হয়, তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি বেড়ে যাবে, হার্ট রেট বেড়ে যাবে, তার মধ্যে অ্যাগ্রেসিভ, এক্সাইটমেন্ট এই জিনিসগুলো আরো অনেক বেশি বেড়ে যাবে। ওকে। ঠিক একটা ড্রাগস খেলে যে ইফেক্টটা হয় হুম, সেটা যখন বন্ধ করে দিবে, ঠিক তার অল্টারনেটিভ একটা ইফেক্ট তৈরি হয়। আচ্ছা। এটাকে আমরা বলি যে উইথড্রল সিম্পটম। উইথড্রল। উইথড্রল সিম্পটম। সো উইথড্রল সিম্পটমটা হচ্ছে যে ব্যক্তি যে মাদকের উপরে ডিপেন্ডেন্ট, মাদক খেলে যে ইফেক্টটা হয় সেটা বন্ধ করে দিলে ঠিক তার অপোজিট একটা ইফেক্ট তৈরি হবে। তো দেখা যাচ্ছে এই যে মাদক বন্ধ করে দিল, মাদক বন্ধ করে দিলে যে তার একটা অপোজিট ইফেক্ট হচ্ছে, সেইটা দেখে আমাদের মনে হতে পারে সে হয়তো এই মেন্টাল ডিসঅর্ডারের সিম্পটম গুলোকে দেখা যাচ্ছে। বা সে হয়তো স্টিমুল্যান্ট গ্রুপটা হচ্ছে এমন একটা গ্রুপ যেটা খেলে একটা মানুষকে উত্তেজিত করে দেয়। স্টিমুলেন্ট। স্টিমুলেন্ট করে দেয়, তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় বা হার্ট রেট বাড়িয়ে দেয়। তখন কি হয়? এটা যদি অফ করে দেওয়া হয় তখন কি হবে? সে ডিপ্রেস হওয়া শুরু করবে। তো সে যখন ডিপ্রেস হওয়া শুরু করবে, ইনিশিয়ালি আমরা হয়তো মনে করব যে তার ডিপ্রেশন। অ্যাকচুয়ালি এটা সাবস্টেন্স ইনডিউসড ডিপ্রেশন। সাবস্টেন্সটা বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে তার মধ্যে ডিপ্রেশন গ্রো করেছে। তো সাবস্টেন্স যখন একজন মানুষ নেয়, সাবস্টেন্সকে যখন আমরা বন্ধ করে দেই, ইনিশিয়ালি যে সিম্পটম গুলো দেখা যায়, এগুলাকে আমরা বলি সাবস্টেন্স ইনডিউসড ইফেক্ট। আচ্ছা, যেগুলোকে সাবস্টেন্স উইথড্রল হ্যাঁ, বলছেন। ইনডিউসড ইফেক্ট বা উইথড্রল ইফেক্ট, হ্যাঁ? তো ওই সময় অনেক মেন্টাল ডিসঅর্ডারের সিম্পটম সে শো করবে। আচ্ছা, আমরা ওগুলাকে পার্মানেন্ট কোনো মেন্টাল ডিসঅর্ডার হিসেবে আমরা তখনও কনসিডার করতে পারি না। ওকে। পার্মানেন্ট কোনো মেন্টাল ডিসঅর্ডার হিসেবে কনসিডার করতে পারি না। এটাকে পার্মানেন্ট কোনো মেন্টাল ডিসঅর্ডার হিসেবে কনসিডার করতে গেলে আমাদেরকে একটা সার্টেন টাইম পর্যন্ত ওয়েট করতে হয়। আচ্ছা। এটা ১ থেকে ১.৫ মাস হতে পারে। সো ওকে। এটা ডিপেন্ড করে একজন ব্যক্তি কি ধরনের মাদক গ্রহণ করত, সে কতদিন ধরে মাদক গ্রহণ করত, কি ফ্রিকোয়েন্সিতে মাদক গ্রহণ করত এবং ব্যক্তির ওভারঅল হেলথ কন্ডিশন। তো এটার উপরে ডিপেন্ড করে বেসিক্যালি উইথড্রল ইফেক্টটা তার কতদিন থাকবে। সাবস্টেন্সের কারণে যে ইফেক্টটা হয় যেটাকে আমরা ইনডিউসড ইফেক্ট বলছি, সেটা কতদিন থাকবে ওই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে। তো এইভাবে ধরেন ১ থেকে ১.৫ মাসের মধ্যে সাবস্টেন্সের টোটাল ইফেক্টটা চলে যায়। সাবস্টেন্সের ইফেক্টটা চলে যাওয়ার পর তখন আমরা গিয়ে ডায়াগনোজ করি, তখন আমরা গিয়ে বোঝার চেষ্টা করি তার মধ্যে কোনো মেন্টাল ডিসঅর্ডারের সিম্পটম আছে কিনা। যদি তখন কোনো মেন্টাল ডিসঅর্ডারের সিম্পটম থাকে, তখন আমরা সেটাকে মনে করি যে এইটা তার একটা সেপারেট এবং আলাদা করে একটা মেন্টাল ডিসঅর্ডার ডেভেলপ করেছে। ওকে। তার মানে আপনার কাছ থেকে যেটা জানলাম সেটা হুম। হচ্ছে যে সাবস্টেন্স ইনডিউস অবস্থায় তার ভিতরে যে সমস্ত সিম্পটম গুলো দেখা যাবে সেই সিম্পটম গুলোকে আম এইভাবে ধরতে হবে যে এটা সাবস্টেন্সের কারণে হয়তো তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে সাবস্টেন্সটা শরীর থেকে চলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ওয়েট করতে যে হবে। তার আসলে এই সিম্পটম গুলো সাস্টেইন করে কিনা দেখার জন্য। যদি সাবস্টেন্স শরীর থেকে চলে যাওয়ার পর ১ থেকে ১.৫ মাস পরও যদি এই সিম্পটম গুলো থেকে থাকে বা এই জাতীয় কোনো সিম্পটম থেকে থাকে, তখন তাকে কোনো মেন্টাল ডিসঅর্ডার এর জন্য ডায়াগনোসিস করা ডায়াগনোজ হবে করা এবং হবে। সেইভাবে তাকে ট্রিটমেন্ট দিতে হবে। রাইট। যেমন আমি চমৎকার! যদি এই জায়গায় আরেকটু এড করি আপনার সাথে, হুম, যেমন ধরেন স্টিমুলেন্টেড গ্রুপের যে ড্রাগস গুলো রয়েছে, জি। সেগুলো যখন একজন মানুষ বেশি সেবন করে, হুম, যেমন কিছু বাংলাদেশে যেটা খুব বেশি ব্যবহৃত হয়, যেমন ইয়াবা একটা ড্রাগস। এই ড্রাগস গুলো যখন খুব একজন মানুষ যখন প্রচুর গ্রহণ করে, হুম, ইউজ করে, দেখা যাচ্ছে যে সে একটা সার্টেন টাইম পর্যন্ত সে ঘুমাচ্ছে না। হুম, তার সেভাবে করে খিদা লাগছে না। হুম, তো ওই অবস্থায় যখন একজন পেশেন্ট আসে, হুম, দেখা যাচ্ছে যে তার মধ্যে অনেক সাইকোটিক ফিচার দেখা দিছে। হুম, তার মধ্যে ডিলিউশন ডেভেলপ করেছে, হ্যালুসিনেশন ডেভেলপ করেছে। হুম, তার মধ্যে সাসপিশিয়াসনেস এবং এবং সন্দেহ অনেক ধরনের সিম্পটম তার মধ্যে ডেভেলপ করেছে। প্যারানয়েড। হুম? আম তো দেখা যাচ্ছে আমরা আমাদের ক্লিনিকে যেরকম দেখি যে মেক্সিমাম পেশেন্টেরই দেখা যাচ্ছে যে সাবস্টেন্সের ইফেক্টটা যখন চলে যায় ১০-১২ দিন পর এই যে সাইকিয়াট্রিক ফিচারটা দেখা দিল, হুম, এইটা আস্তে, আস্তে গ্র্যাজুয়ালি চলে যায়। তখন আমরা এটাকে বলি যে এটা সে সার্টেন টাইম পর্যন্ত যেভাবে ড্রাগ ইউজ করেছে, ড্রাগসটা বন্ধ করে দেওয়ার পর এই যে সিম্পটম গুলো চলে গেছে, তখন এটাকে আমরা বলি ইনডিউসড মেন্টাল ডিসঅর্ডার। ওকে, চমৎকার! এই পার্থক্যটা মানে এই ব্যাপারটা জানাটা খুব প্রয়োজন। কারণ হচ্ছে যে আম অনেকেই মনে করেন যে সাবস্ট্যান্স ব্যবহার করছে, সে তার নিজের ইচ্ছায় ব্যবহার করছে, চাইলেই এটা বন্ধ করে দেওয়া যায়। কিন্তু
এটা যে একটা ডিসঅর্ডার এবং এই ডিসঅর্ডারটা আরো অন্য কোনো ডিসঅর্ডারও নিয়ে আসতে পারে, এই রোগটার গভীরতা অন্যদিকে পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, এতদূর পর্যন্ত আসলে অনেকেরই জানা নেই। তো কাজেই আমাদের আলোচনায় যেন সেটা আসে, সেটাই খুব ইম্পর্টেন্ট। একটা ছোট্ট বিরতির সময় হয়ে এলো। বিরতি থেকে এসে আবার কথা হচ্ছে। Sure. প্রিয় দর্শক, নিচ্ছি একটা বিরতি, সঙ্গেই থাকবেন আশা করি। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে মোহাম্মদ তানভীর আহমেদের সঙ্গে, মাদক ও মানসিক রোগ একসাথে চিকিৎসা কেন জরুরি, এই বিষয়ের উপর। আমার একটা জায়গা নিয়ে একটু আলোচনা করতে ইচ্ছে করে, সেটি হচ্ছে যে এই যে যারা মাদক ব্যবহার করছে এবং তারাও জানে না যে তার সাথে আর কোনো মেন্টাল ডিসঅর্ডার তাদের গ্রো করেছে কিনা। হুম। আম এই জায়গাগুলোতে যে মানুষগুলো আসলে এতে আক্রান্ত, তারা কিন্তু নিজেরা চিকিৎসার জন্য কখনো এগিয়ে আসতে চান না বেশিরভাগ ক্ষেত্রে। হুম। আম তারা সাফার করেন, কিন্তু চিকিৎসার জন্য এগিয়ে আসতে আম বেশিরভাগদেরকেই দেখা যায় না। এর পেছনের ব্যাপারটা যদি একটু বলেন। আমরা জানি যে যারা মাদক গ্রহণ করছে হুম, হুম। তারা এটাকে মনে করছে যে সে একটা খারাপ কাজ করছে এবং সে একটা অন্যায় করছে। যার কারণে তার একটা প্রবণতা হচ্ছে যে যেভাবেই হোক এটা লুকিয়ে রাখতে হবে, এটা কোথাও বলা যাবে না। ওকে। এবং সে যখন কাজটা সে জেনেই করে। সেটা সে জেনেই করে। হুম, মাদক আমি এ পর্যন্ত আমার যত ক্লায়েন্টকে জিজ্ঞাসা করছি যে, "এটা যে ক্ষতি করে, এটা তুমি জানো কিনা?" সে হুম, বলে যে, "হ্যাঁ, আমি জানি।" হুম, আমি এমন কাউকে শুনি নাই যে সে এটাকে খুব ভালো মনে করে স্টার্ট করেছে। হুম, বেশিরভাগই মানুষকেই আমি এটা বলতে শুনেছি যে, "এটা খারাপ, এটা সে কোনো না কোনোভাবে এটার মধ্যে সে এনগেজ হয়ে গিয়েছে।" হুম, তো সে যেহেতু এটা লুকিয়েই স্টার্ট করেছে, সে জেনেছে এটা খারাপ, এটা স্টার্ট করেছে। তো সে এটা কেন স্টার্ট করেছে? হয়তো আউট অফ কিউরিওসিটি থেকে স্টার্ট করেছে বা হুম, এক্সপেরিমেন্ট করার জন্য সে এটা স্টার্ট করেছে। তো স্টার্ট করার পর তার এটা ভালো লেগেছে। হুম, খাওয়ার পর এটা ভালো লেগেছে। তো আমাদের বেসিক্যালি আমরা আমাদের মানে যেটা আমাদের লার্নিং প্রসেস যে আমরা কিভাবে লার্ন করি। লার্নিং এর অনেকগুলা কম্পোনেন্ট রয়েছে। এর মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে যে আমি কোনো একটা কাজ করে যদি আমার ভালো লাগে ওই কাজটা আমি বারবার করব। হুম, তো ট্রু। ওই ব্যক্তি যখন ড্রাগস নেয়, তার যখন এটা ভালো লাগে, এটা খাওয়ার পর সে দেখলো যে সে অনেক বেটার ফিল করছে। আ তার অনেক ইউফোরিয়া হচ্ছে। হুম, তার সে সোশ্যালাইজ করতে পারতেছে। তার হুম, স্ট্রেস লাগতেছে না। এই জিনিসগুলো তার মধ্যে যখন হয় টেম্পোরারিলি, সে এটার সম্পর্কে একটা পজিটিভ ইমেজ তৈরি হয়। হুম, একটা পজিটিভ ইমেজ তৈরি হয় এবং দেখা যায় কি সে এটা আম কন্টিনিউ ইউজ করতে থাকে, কন্টিনিউ ইউজ করতে থাকে। কিন্তু সে এটাও জানে যে এটা খারাপ, এটার কারণে তার ক্ষতি হচ্ছে, এটার কারণে তার সমস্যা হচ্ছে, হুম, এটার কারণে যা ইফেক্ট হওয়া দরকার, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল যত ধরনের ক্ষতি হওয়ার ক্ষতি হচ্ছে। আবার এট দ্য সেম টাইম এখান থেকে সে একটা মজা পাচ্ছে, একটা আনন্দ পাচ্ছে। একজন মানুষ মাদক নির্ভরশীল ব্যক্তি চলতে থাকে। হুম, সে একটা দোটানার মধ্যে থাকে। সে কি করবে? ক্ষতিও হচ্ছে আবার ভালোও লাগতেছে, ক্ষতিও হচ্ছে ভালো লাগতেছে। তখন এটা একটা সাইকেল হয়ে যায়। হুম, ক্ষতির কারণে যে স্ট্রেসটা তৈরি হয়, এই স্ট্রেসটাকে সে ম্যানেজ করে আবার ড্রাগ ইউজ করে। হুম, ড্রাগ ইউজ করে চলতে থাকে। হুম, তো যার কারণে যেটা হয় কি সাইকেল থেকে সে বের হতে পারে না। ওকে। সে পরিবারের সাথে যেটা শেয়ার করবে হুম, সেরকম সেটাও সে করতে পারে না। সে জানে যে একটা খারাপ কাজ করছে। এটা যদি সে পরিবারের সাথে শেয়ার করে, পরিবার হুম, এটাকে ভালোভাবে দেখবে না। এই সব কিছুর কারণে দেখা যাচ্ছে যে সে এটাকে হাইড করা শুরু করে। সে চিকিৎসা আসতে চায় না। আবার এটার উপরে যেহেতু তার একটা ডিপেন্ডেন্সি ডেভেলপ করেছে, হুম, হুম, এটা ছাড়াও তো সে চলতে পারছে না। যখন সে ড্রাগসটা বন্ধ করে দেয়, ডিপেন্ডেন্ট হওয়ার পরে ড্রাগস যদি সে বন্ধ করে, বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক উপসর্গ দেখা দেয়। যেটা আমরা একটা বললাম, উইথড্রল নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম। হুম, এছাড়াও আরো কিছু মানসিক সমস্যাগুলো তার মধ্যে তৈরি হয়। হুম। তো আমি অপিওয়েডস ইউজার বেশিরভাগদেরকে বলতে শুনেছি যে এটা আমার নিতেই ভাল লাগে না। কিন্তু না নিলে আমার যেরকম শারীরিক প্রতিক্রিয়া হয় সেটা আমি সহ্য করতে পারি না। হুম, সেজন্য আমি আবার নিই। যতগুলো ক্যাটেগরি ড্রাগস রয়েছে, এর মধ্যে অপিওয়েড হচ্ছে এমন একটা ক্যাটেগরি যেটার উইথড্রল খুব যন্ত্রণাদায়ক। হুম, যেটার উইথড্রল আসলেই খুব যন্ত্রণাদায়ক। তো হুম, অপিওয়েড গ্রুপের ড্রাগসগুলো বেসিক্যালি খুব ব্যথানাশক। হুম, হুম, আপনি হয়তো জেনে থাকবেন অপারেশন থিয়েটারে হুম, অপিওয়েড গ্রুপের ড্রাগসগুলাকে খুব বেশি অপিওয়েড গ্রুপের ড্রাগস ব্যবহার করা হয়। বাট হুম, যারা খুব এক্সট্রিম পেইন এর ভিতর দিয়ে যায়, সেখানে অপিওয়েড গ্রুপের অপিওয়েড গ্রুপের ড্রাগস ব্যবহার করা হয়। হুম, তো কোনো একজন মানুষ যখন অপিওয়েডের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, অপিওয়েডটা যখন সে ছাড়তে চায়, বন্ধ করে দেয়, তখন সে সিভিয়ার একটা উইথড্রয়াল এর ভিতর দিয়ে যায়। হুম, যেটা তার একার পক্ষে টলারেট করা খুব টাফ।
তো যার কারণে দেখা যাচ্ছে যে এটা ছাড়া নিজের চাষটা এটা ছাড়া খুব টাফ। তখন তার অ্যাকচুয়ালি মেডিকেল কেয়ার দরকার, মেডিকেল কেয়ার দরকার, প্রফেশনাল কেয়ার দরকার, হেল্প এবং দরকার। এবং সেটা খুব অর্গানাইজড মেডিকেল কেয়ার দরকার। ওকে, এই উজ্জ্বল অর্গানাইজড মেডিকেল কেয়ারটা বলতে আসলে কি বোঝাচ্ছেন? একটু সূত্রটা যেহেতু এসেই গেল, আচ্ছা, অর্গানাইজড সেখানটাতে মেডিকেল যেতে কেয়ার চাই। বলতে আমি বুঝেছি যখন আমরা মনে করি যে কোনো একটা ড্রাগস এর ক্ষেত্রে তার উইথড্রলটা সিভিয়ার হতে পারে। যেমন আমি যদি আপনার ইয়ের কথা ধরি, অপিওয়েড একটা ড্রাগস যেটা বন্ধ করে দিলে এটার উইথড্রল সিম্পটম গুলো খুব বিপজ্জনক হতে পারে, ঝুঁকিপূর্ণ হতে পারে মানুষের জন্য। আবার আরেকটা ড্রাগস আছে সেটা হচ্ছে বেনজোডায়াজেপিনস। যারা বেনজোডায়াজেপিনস এর উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকে, অনেক বেশি পরিমাণে ব্যবহার করে, সেটার ক্ষেত্রেও কিন্তু উইথড্রল ইফেক্টটা অনেক সিভিয়ার হতে পারে। সামটাইমস এটা খুব লাইফ থ্রেটেনিং হতে পারে। কেন হতে পারে? এটা এই জন্য হতে পারে যে এটা বন্ধ করে দিলে তাদের কনভালশন হতে পারে, সিজার হতে পারে। তো কনভালশন, সিজার বেসিক্যালি একটা নরমাল ক্লিনিকে ম্যানেজ করা খুব টাফ। অর্গানাইজড আমি এই জন্য বললাম যে তাদের জন্য এমনও হতে পারে যে আইসিইউ অ্যারেঞ্জ করতে হতে পারে। এরকম অনেক হয়েছে যে বেনজোডায়াজেপিনস এবং হেরোইনের উইথড্রল কারণে মানুষ মারাও গিয়েছে। মানে উইথড্রলের কারণে হ্যাঁ, জি, উইথড্রলের কারণে মারা গিয়েছে। এবং আমি অ্যালকোহলের কথাও যদি বলি, অ্যালকোহলের উইথড্রলও কিন্তু অনেক সিভিয়ার হয়েছে। যারা অতিমাত্রায় অনেকটা দীর্ঘ সময় ধরে অ্যালকোহল ইউজ করে, তাদের উইথড্রল ম্যানেজমেন্টের ক্ষেত্রেও খুব অর্গানাইজড মেডিকেল সেটআপ থাকা প্রয়োজন। আচ্ছা, তো সেখানে অ্যাকচুয়ালি আপনি বললেন যে অর্গানাইজড বলতে যদি আরেকটু স্পেসিফিকলি বলেন, অনেক সময় আইসিইউরও প্রয়োজন হতে পারে, সেটা ট্রু। কিন্তু তার মানে কি থাকতেই হবে? একটা সেন্টারে যদি সে চিকিৎসা নিতে যায় তাহলে কি থাকাটা খুব ইম্পোর্টেন্ট? অবশ্যই একটা সেন্টারে একটা মেডিকেল সেটআপ থাকবে। সেখানে একজন সাইকিয়াট্রিস্ট কাজ করবেন আচ্ছা। এবং মেডিকেল স্টাফ যারা কাজ করবেন তারা আ এই যে বিষয়টা উইথড্রল ম্যানেজমেন্টটা কিভাবে হতে হবে আচ্ছা, সেটার ব্যাপারে তাদের ট্রেন্ড হতে হবে। ওকে। আমি এটা বলছি না যে সবাই এ ব্যাপারে খুব ট্রেন্ড থাকে। সো এটার ব্যাপারে তাদের একটা স্পেশাল ট্রেনিং থাকা দরকার আচ্ছা। যে কোন সাবস্টেন্স এর বেলায় কি ধরনের উইথড্রল হতে পারে এবং সেটাকে ম্যানেজ করার জন্য আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত। যেমন আমি যদি এই জায়গায় আরেকটু এড করি, যেমন ধরেন স্টিমুলেন্ট গ্রুপের ড্রাগস যারা নেয়, এটা তো আমি একটু আগে বলেছিলাম যেটা একজনকে স্টিমুলেন্ট করে দেয়। তো এটার উইথড্রলটা কি হবে? এটার উইথড্রলটা ঠিক অপোজিট হবে। ড্রাগস বন্ধ করে দিলে সে ডিপ্রেসড হয়ে যাবে এবং সেই ডিপ্রেশন থেকে তার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করতে পারে, অনেক কিছু হতে পারে। তো আচ্ছা। তো অর্গানাইজড সেটআপে যেটা হবে, এক্সপেরিয়েন্সড স্টাফরা এটা বুঝবে যে উনি স্টিমুলেন্ট গ্রুপের ড্রাগস নিত, তার উইথড্রলে সিভিয়ার ডিপ্রেশন হবে, ডিপ্রেশন থেকে এটা সুইসাইডের দিকে যেতে পারে। তো আচ্ছা। সেইভাবে করে তারা তাদের ওই রোগীর প্রতি একটা কাস্টমাইজড ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করবে। আচ্ছা। এরকম আরকি। তো ওকে। তো ওইটাই আরকি যেটা থাকা দরকার, একটা হলিস্টিক টিম থাকা দরকার। যেখানে মেডিকেল এক্সপার্টরা থাকবেন, সাইকিয়াট্রিস্ট থাকবেন। আর অ্যাকচুয়ালি ওই সময় আমি মনে করি যে মেডিকেল সেটআপটা খুব ইম্পোর্টেন্ট। অবশ্যই সেখানে সাইকোলজিস্টরা থাকবেন, তারও এই মুহূর্তে হয়তো মেন্টাল সাপোর্টের প্রয়োজন হতে পারে, তার সাথে কথা বলার প্রয়োজন হতে পারে, তারা থাকবেন। এবং যদি আমি যতটুকু জানি যে আমাদের ট্রিটমেন্ট সেন্টারগুলোতে ভিতরে তো আইসিইউ সেটআপ অ্যারেঞ্জ করা পসিবল না। কিন্তু ঐরকম অ্যারেঞ্জমেন্ট যাতে থাকে, যদি এটাকে এখানে ম্যানেজ করা না যায়, সাথে যেন আইসিইউতে তাকে ট্রান্সফার করার মতো ব্যবস্থা রাখা। ব্যবস্থা যেন থাকে। হ্যাঁ, ডেফিনিটলি। খুব চমৎকার বলেছেন যে হোলিস্টিক ট্রিটমেন্টের জন্য রেডি থাকা, নিজেদের বেশিরভাগ জিনিসগুলোই থাকা। যদি আইসিইউ না থাকে, সাধারণত আমরা দেখেছি যে আইসিইউ গুলো জেনারেল হসপিটাল গুলোতেই থাকে। তো রিহ্যাবিলিটেশন সেন্টার গুলোতে সাধারণত আইসিইউর ব্যবস্থা থাকে না। তো সেখানে তার মধ্যেও যাতে বেস্ট ব্যবস্থাটা থাকে, আবার আইসিইউ যদি প্রয়োজন হয় তাহলে যেন সাথে নিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা থাকে। সেই হসপিটালগুলোর সাথে, জেনারেল হসপিটাল যাদের আইসিইউ আছে তাদের সাথে যেন কমিউনিকেশন বা কানেকশনটা থাকে। এই জায়গাটাতে আমি আরেকটু এড করি। সেটা হচ্ছে যে আমরা যখন আইসিইউতে ট্রান্সফার করব, এরকম হয়েছে যে আমরা কিছু পেশেন্টকে আইসিইউতে ট্রান্সফার করেছি। তখন যেহেতু আমাদের সেন্টারে পেশেন্ট ছিল, ওই হসপিটালের সাথে প্রপারলি কমিউনিকেট করা, হ্যাঁ, ইনফরমেশন গুলো শেয়ার করা কানেকশন। ভালোভাবে, হ্যাঁ, যে সে কি ধরনের সাবস্টেন্স নিয়েছে। রিসেন্টলি এমন হয়েছে যে কিছু অপিওয়েড গ্রুপের ড্রাগস রয়েছে, যেগুলোকে আমরা বলি যে সিনথেটিক অপিওয়েড, বা এটাকে ল্যাবে প্রডিউস করা হয়। এগুলো অনেক সময় টেস্ট করে পজিটিভ পাওয়া খুব টাফ। আচ্ছা। কিন্তু এটারই ইফেক্ট হচ্ছে বর্তমানে। এটারই সে ওভারডোজ দিয়ে বসে আছে। কিন্তু আমরা টেস্ট করে এটা পাচ্ছি না, এটার পজিটিভ নেগেটিভ আমরা পাচ্ছি না। আচ্ছা। তখন হয়তো হসপিটাল কনফিউজড হয়ে যায়, সে আসলে কোন অ্যাপ্রোচে আগাবে। হ্যাঁ।
এবং কোন দেখা গেল অ্যাপ্রোচ যে আগাবে? হয়তো সে যেটা ইউজ করছিল সেটাই তাকে হয়তো হ্যাঁ, দেওয়া হলো। সেটাই দেওয়া হচ্ছে। হ্যাঁ, এরকমটা হচ্ছে। সেরকমটা হওয়া হ্যাঁ, তো সম্ভব। এরকম করে হচ্ছে যে তখন সেন্টার থেকে প্রপারলি ইনফরমেশন প্রোভাইড করা হসপিটালকে, হুম, সে অ্যাকচুয়ালি এই সাবস্টেন্স এর উপরে ডিপেন্ডেন্স হুম, এরকমটা হচ্ছে। তো ওই মুহূর্তে আসলে ইনফরমেশনটা শেয়ার করা খুব ইম্পোর্টেন্ট। কারণ রোগী ক্রিটিক্যাল অবস্থায় রোগী কমিউনিকেট করতে পারবে না। রোগীর ফ্যামিলিকে এখানে রোগীর দায়িত্ব বহন ফ্যামিলিকে, হ্যাঁ, করতে হবে এবং সেন্টারকে, যদি সেন্টার থেকে নেওয়া হয় তাহলে সেন্টারকে এখানে একটা ভালো একটা রোল ভালো প্লে ভূমিকা করতে পালন হবে। করতে হবে। হুম, এজন্যই আমরা বলি যখন একজন হুম, আমরা ট্রিটমেন্ট শুরু করি, তখন পেশেন্টের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করা এবং পেশেন্টের ফ্যামিলির কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করা। আর অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্ট আপনি ভালো করেই জানেন যে পেশেন্ট যখন সাবস্টেন্স এর মধ্যে থাকে, পেশেন্ট যখন ভর্তি হয়, পেশেন্ট নিজের সম্পর্কে হয়তো অনেক সময় সঠিক ইনফরমেশন দিতে চায় না। হুম, ইনফরমেশন অনেক সে হাইড করে বা কমিয়ে বলে বা ইনফরমেশনকে সে মডিফাই করে। হুম, তো যখন সে ইনফরমেশনকে মডিফাই করে তখন বেসিক্যালি এটা তো তার ট্রিটমেন্টকে ইফেক্ট করে। হ্যাঁ, তো এইটার জন্য উচিত তার চারপাশ থেকে ইনফরমেশন কালেক্ট করা। হুম, হুম। তার ফ্যামিলি, তার তার সঙ্গে ফ্যামিলি যে থেকে আসছে ইনফরমেশন কালেক্ট সেখান করা। থেকে চমৎকার বলেছেন। আ এ একটা আরেকটা বিরতির আসলে আমাদের সময় হয়ে এসেছে, যে আরেকটা প্রশ্ন এসেছিল, আমি বিরতিটা শেষ করে এসে তারপরে সেই প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এলো। ফিরে এসে আবার কথা হবে। সঙ্গেই থাকুন। চলছে প্রমিসেস জানতে চাই। আপনারা দেখছেন মাদক ও মানসিক রোগ একসঙ্গে চিকিৎসা কেন জরুরি, এই বিষয়ের উপর আলোচনা মোহাম্মদ তানভীর আহমেদের সাথে। অনেক ক্ষেত্রেই এমনটা হয় যে যিনি মাদকে আসক্ত আছেন, তিনি কোনোভাবেই ট্রিটমেন্টের জন্য কনভিন্সড হননি, বা পরিবারও, আপনি যেটা বলছিলেন যে পরিবারের মানুষজনও আসলে তার সাথে এটা জানবার পর তার সাথে ওভাবে ডিল করতে পারেনি বা কিভাবে কমিউনিকেট করতে হবে তারা জানে না। তো হুম, সেখানটাতে তিনি কনভিন্সড হচ্ছেন না এবং পরিবারও ওইখানটাতে একটু ছাড়া, যে ও যদি না যেতে চায় তাহলে কি করব? হুম। কিভাবে সম্ভব? তো এই জায়গাটাতে একটা বেশ বড় ধরনের প্রবলেম তৈরি হয়। যেটা আমি যেমন আম ওয়েস্টার্ন সোসাইটিতে যেটা আছে, যে ওখানে আম কখনো রাষ্ট্র ওই জায়গাটাতে দায়িত্ব কখনো নেয় না যে একজন মানুষ তার মানসিক সমস্যা আছে বা মাদকে আসক্ত আছে, তাকে সে না চাইলেও তাকে চিকিৎসা দেওয়া। এই জায়গাটাতে যেমন ওরা কখনো এই ইম্পোজ টা করে না। হুম, তো সেই জায়গাটিতে তাকে হয়তো কনভিন্স করেও সম্ভব হয়নি, অনেক দীর্ঘ সময় হয়তো সম্ভবই হয় নাই বা হচ্ছে না। তো এই জায়গাগুলোতে আসলে একটা খুব হেল্পলেস সিচুয়েশন ক্রিয়েট হয়। এখানে কি করা যেতে পারে? কি হ্যাঁ, হওয়া আপনার উচিত? আপনার কোয়েশ্চেনটা আসলে এটা একেকটা দেশ একেকভাবে ডিল করে। জি। আমি আমার এক্সপেরিয়েন্স এ দেখেছি যে আম একজন ব্যক্তি যখন মাদক নির্ভরশীল হয়ে যায়, পরিবার যখন জানতে পারে, তারা হুম, শুরুতেই তার বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে, সে তার সন্তানকে বা যে মানুষটা মাদক নির্ভরশীল হয়ে গেছে, তাকে অনেক বকাঝকা করা, হুম, তার সাথে অনেক চিল্লাচিল্লি করা, তার সাথে অনেক খারাপ ব্যবহার করা, এগুলা করতে থাকে। হুম, এতে করে যেটা হয়, ওই মানুষটা আরো বেশি অস্বীকার করা শুরু করে। হুম, এটা ধামাচাপা দেওয়া শুরু করে যে, "আমি এটা করছি না, আমি এরকম না।" কারণ ওই মানুষটা যে তার এই ব্যাপারটা যে শেয়ার করবে, ঐরকম একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট ফ্যামিলিতে পাচ্ছে না। হ্যাঁ, হয়তো সেও বের হতে চাচ্ছে। কিন্তু সে যদি স্বীকার করে, সে তো ভাবে যে আমি স্বীকার করলে তো আমি এটা আমি অ্যাডমিট করলাম যে আমি এডিক্টেড। সো এই এডিক্টেড এই নামটা তো সে নিতে চায় না। হুম, তো আমি এই ক্ষেত্রে বলব, আম পরিবার যখন বুঝতে পারবে যে সে মাদক নিচ্ছে বা তার আ বা পরিবারের সন্দেহ হচ্ছে যে ছেলেটা মনে হয় এমন কিছু একটা করছে বা মাদকের সাথে জড়িয়ে পড়তে পারে। হুম, তারা কিভাবে ডিল করবে এটা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের জানার কথা না। তাদের হুম, উচিত একজন প্রফেশনাল এর হেল্প নেওয়া। সে আচ্ছা। অ্যা সে সাইকিয়াট্রিস্ট হতে পারে, সে সাইকোলজিস্ট হতে পারে। সম্ভব হলে সন্তানকে সাথে নিয়েও আসতে পারে। যদি না নিয়ে আসতে পারে, তাদের এসে আগে কথা বলা উচিত যে, "এই মুহূর্তে আমার সন্তান যে মাদক নির্ভরশীল হয়ে গেছে, আমি তার সাথে কিভাবে কথা বলব? ওকে। আমার আমার আসলে এই মুহূর্তে করণীয়টা কি?" হুম, হুম, কারণ আমার মনে হয় প্রফেশনাল যখন গাইড করবে, হুম, সে যখন আ তার সন্তানের সাথে সেভাবে করে কথা বলা শুরু করবে, আমার কাছে মনে হয় যে সে হয়তো তার সন্তানকে মোটিভেট করতে পারে চিকিৎসা নেওয়ার জন্য। আচ্ছা। চিকিৎসা নেওয়ার জন্য মোটিভেট করতে পারে। হয়তো তাকে আউটডোরে নিয়ে আসতে পারে। হয়তো তাকে যদি তার প্রবলেম বেশি হতে পারে, সেখান থেকে হয়তো তাকে ভর্তির জন্য বলা হতে পারে। তো এই প্রসেসটা যখন শেষ হবে, সে সন্তানের সাথে কমিউনিকেট করবে, কথা বলবে, তার চিকিৎসা নিয়ে কথা বলবে। তারপরেও যদি সন্তান ডিনাই করে, তারপরেও যদি হুম, সন্তান সে যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের অ্যা
ড্রাগস নিলে যেটা হয় আর মানে কি, পরিবারে কনভিন্সড হচ্ছে না আর কি। কনভিন্সড হচ্ছে না, এবং ড্রাগস নেওয়ার জন্য বা ড্রাগস নিতে গেলে তো তার টাকা প্রয়োজন, সেটার জন্য পরিবারে ভায়োলেন্স করা আরো যা কিছু করতেছে, তখন সেই ক্ষেত্রে হয়তো পরিবার ট্রিটমেন্ট সেন্টারের সাথে কমিউনিকেট করে হয়তো একটা ইনভলান্টারি অ্যাডমিশনের ব্যবস্থা করতে পারে। কিন্তু আচ্ছা। আগের প্রসেসটা যখন সে শেষ করে আসবে, তখন হয়তো পরবর্তীতে তার মাথায় থাকবে যে হ্যাঁ, আমাকে ফ্যামিলি তো এটা বলেছিল, আমাকে তো ট্রিটমেন্টের কথা বলেছিল, আমাকে তো কাউন্সিলিং এর কথা বলেছিল, আমাকে তো ডক্টরের কাছে যাওয়ার কথাটা বলেছিল। তখন এইভাবে বলা যায়। ওকে, কোনটাতে অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট বেশি সহজ হয়? যেটাতে আম যিনি রোগী তিনি ভলান্টারিলি আসছেন সেটাতে সহজ? নাকি এটাতে আসলে কোনো পার্থক্য নাই? নাকি ইনভলান্টারি ওয়েতে তাকে যদি ভর্তি করা হয় আম তাহলে সেটা কোনটার রেজাল্ট কেমন হয়? ওকে। আসলে এখানে ব্যাপারটা যেটা কাজ করে, ধরেন রুগী কিভাবে আসছে আর রুগীর পরবর্তী তাকে কি ট্রিটমেন্ট প্রোভাইড করছে, এটা অনেক কিছু ম্যাটার করে। হুম, রুগী হয়তো উইলিংলি আসে নাই। আচ্ছা। রুগীকে ইনভলান্টারি অ্যাডমিট করা হইছে। দেখা গেছে ট্রিটমেন্ট প্রসেসটা এত সুন্দরভাবে হইছে, সে একটা ভালো ট্রিটমেন্টের ভিতর দিয়ে গেছে। সে ভালো আছে। আচ্ছা, আবার আচ্ছা। একজন মানুষ দেখা গেছে যে সে নিজে থেকে আসছে চিকিৎসার জন্য, হুম, বাট চিকিৎসাটা ভালো হয়নি। আচ্ছা। সো তার ইচ্ছা অনিচ্ছা একটা কম্পোনেন্ট, কিন্তু আরো কিছু কম্পোনেন্ট আছে ওকে। ট্রিটমেন্টের, ওগুলোও ম্যাটার করে। দেখা গেল যে মানুষটা নিজের ইচ্ছায় আসছে, ট্রিটমেন্টটা যেভাবে হওয়ার কথা তার বেলায় ট্রিটমেন্টটা হয়তো সেরকম ভাবে হয়নি। তখন দেখা গেল যে সে ভালো হয়নি। তার আচ্ছা। তার ভালো সেটা থাকার যেমন ইচ্ছা হয়নি। একটা চিত্র। কিন্তু আবার যদি মানে ট্রিটমেন্ট প্রসেস একই। হুম, সেখানে কেউ একজন উইলিংলি আসলো, আরেকজন হচ্ছে উইলিংলি আসলো না। হুম। কার ক্ষেত্রে চিকিৎসার ফলপ্রসূতাটা কেমন হবে? আমরা এক্সপেক্ট করি যে নিজের ইচ্ছায় এসেছে, স্বাভাবিকভাবেই তার মোটিভেশনটা বেশি। আচ্ছা, আচ্ছা। তার যেহেতু মানে তার ওটা মোটিভেশন বেশি বেশি, সাজেস্টেড হ্যাঁ, যে যেহেতু তাকে মোটিভেট করে নিয়ে হ্যাঁ, আসা হোক। তার মোটিভেশনটা বেশি। তো সুস্থ থাকার জন্য যে জিনিসটা প্রয়োজন, তার সেক্ষেত্রে আমরা মনে করি যে মোটিভেশনটা বেশি দরকার। হুম, তো নিজের ইচ্ছায় যে আসে, দেখা যাচ্ছে যে সে ট্রিটমেন্টে ভালোভাবে পার্টিসিপেট করছে, সবকিছুতে আচ্ছা। পার্টিসিপেট করছে, কাউন্সেলিং হুম, এ পার্টিসিপেট করছে, হুম, বা তাকে যে সাজেশন গুলো দেয়া হচ্ছে সেগুলোকে সে ফলো করছে, সেগুলোকে হুম, সে মেনে চলছে। হুম, হুম। বাট আমি মনে করি যে যিনি উইলিংলি আসেন, সে মানুষটাকে নিয়ে কাজ করা অনেক সহজ। অনেক, অনেক সে বেটার কাজ মানে করা যায়। ট্রিটমেন্টে সে খানিকটা এগিয়ে এগিয়ে থাকলো থাকে আসলে। এগিয়ে থাকে এবং তাদের ক্ষেত্রে সুস্থতার হারটা কম্পারেটিভলি বেশি থাকে। কারণ সে তো এসেইছে সে তো সুস্থ এসেছে। হওয়ার জন্য। সেটার সে ক্ষেত্রে এসেছে। এসেইছে যে সে এখান থেকে বের হয়ে আসবে। সে কিন্তু বের হয়ে যে আসবে। হচ্ছে মানে উইলিংলি আসেনি, তাকে ওই জায়গাটাতে রেডি করতে বেশ অনেকটা সময় অনেকটা লেগে সময় যায়। লেগে যায়। যে এটা হ্যাঁ, এটা আপনি খুব সুন্দর বলেছেন যে, হুম, যে মানুষ মোটিভেট হয়ে এসেছে, অলরেডি আমরা ধরে নিচ্ছি যে সে তার প্রিপারেশন স্টেজে চলে এসেছে। হুম, তাকে নিয়ে এখন শুধু আমরা অ্যাকশনে যাওয়া। হুম, যে তাকে নিয়ে আমরা কাজটা কালকে থেকেই শুরু করে দিতে পারি। অলরেডি সে প্রিপেয়ার্ড। হুম, আর যেহেতু ড্রাগ অ্যাডিকশনের মধ্যে যারা থাকে, তারা ম্যাক্সিমামই এরকম একটা স্টেজে সবসময় থাকে, তারা ড্রাগের নেগেটিভ কনসিকুয়েন্স গুলো দেখতে পায় না। তারা হুম, মনে করে যে ড্রাগস তাদের প্রবলেম না। হুম, সো তাদের সাথে কাজ করে ওই জায়গাটাতে আনা, যেখানে সে মনে করবে যে হুম, ড্রাগস তার জন্য একটা প্রবলেম, এটা ছেড়ে দেয়া দরকার। সো এই জায়গা এটাই বেসিক্যালি ট্রিটমেন্টের বড় একটা মাইলস্টোন পার করা। যে আ মানে পেশেন্ট মনে করে বা ক্লায়েন্ট মনে করে যে ড্রাগস তার প্রবলেম। হুম। বেসিক্যালি তখন থেকেই ট্রিটমেন্টটা শুরু হয়। এক্সাক্টলি, এবং নানান ধরনের প্রবলেমই হয় যেই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি তার ওই ইনসাইটটাই থাকে না যেটা ড্রাগস এর জন্য ছিল। জ্ঞান ছিল, রাইট। হ্যাঁ? তার হুম, নানান ধরনের impulsive অ্যাকশন থাকে, impulsive thought process, হুম, ইমোশনাল এক্সপ্রেশন রাইট। সেগুলো থাকে, হুম, যেগুলো সম্পর্কে সে হয়তো অ্যাওয়ারই ছিল না যে এটা অ্যাকচুয়ালি ড্রাগ থেকে এরকমটা হয়েছে। রাইট। এবং সেটা মানে এটা যে একটা প্রবলেম তার কাছে মনে হতে থাকে, এবং অনেককে পেয়েছি। আসলেই আমিও পেয়েছি। আপনি যেমন বললেন যে ড্রাগটা তো আসলে প্রবলেম না। এটা আমি হুম, চাইলেই না করতে পারি। এবার আর করব না। না, এসছি আর করব না। এই তো ট্রিটমেন্ট করলাম, আর করব না বলে চলে যেতে চায়। কিন্তু রাইট। অ্যাকচুয়ালি ইনসাইট টা তার তখনো আসেনি না, যে ড্রাগ অ্যাকচুয়ালি তাকে কি সমস্যা তৈরি করেছিল। এক্সাক্টলি। আর এই জায়গাটাতে যদি আমি একটু এড করি, যখন একজন মানুষ সাবস্টেন্স ইনফ্লুয়েন্স এ থাকে, হুম, বেসিক্যালি ড্রাগস তার কি ক্ষতি করতেছে, এইটা সে দেখতে পায় না। হুম। আর ড্রাগস যখন একজন মানুষ কন্টিনিউ নিতে থাকে, সে তার রিয়েলিটি থেকে অনেক দূরে থাকে। এক্সাক্টলি। সে তার বাস্তবতাটা দেখতে পায় না। হুম, সে তার ড্রাগের মধ্যেই থাকে। আর হুম, ড্রাগ যেহেতু তাকে একটা এক্সট্রিম ইউফোরিয়া দিচ্ছে, খুব মজা দিচ্ছে টেম্পোরারি সময়ের জন্য, সে ওইটার সাথেই বিলং করতে চায়। তো হুম, এভাবে সার্টেন টাইম ড্রাগের মধ্যে থাকার কারণে দেখা যাচ্ছে
যে এই মানুষটা আম, তার ক্যাপাসিটি হারিয়ে ফেলে। হুম। সে হয়তো একটা ভালো জব করতো, সেখান থেকে সে ফ্লাকচুয়েট করে। তার জীবনে হয়তো পড়াশোনা ছিল, সে স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে এইভাবে যখন ৫-৭ বছর একটা মানুষ ড্রাগের মধ্যে থাকে, সে এই ৫-৭ বছরে কিন্তু তার কোনো ডেভেলপ হয় না। কোনো কিছুই হয় না। সবকিছু থেকে সে ডিটাচ হয়ে যায়। তো ওইখান থেকে সে যখন তার রিয়েলিটি দেখে যে আমার তো এখন কিছুই নাই। না কোনো জব আছে, না কিছু আছে। সে এত ফ্রাস্ট্রেটেড থাকে যে সে আর রিয়েলিটিতে যে ব্যাক করবে, সে আর সেই সুযোগটাও খুঁজে পায় না। যে আমি সেই কোথায় যাব? মোটিভেশনটাও সে বোধহয় থাকে না। মোটিভেশনটাও পায় না। খুব যে হোপলেস রিয়ালিটি হয়ে যায়। ফিরে আমি কি করব? আমি আর রিয়েলিটি দিকে আমি কি করব? তখন দেখা যাচ্ছে যে ও ওই যে অ্যাকচুয়ালি যে ড্রাগে থাকতে চায় ব্যাপারটা এরকম না। সে মনে করে যে ওইটা ছাড়া বেসিক্যালি আর তার কোনো কিছু নাই। এক্সাক্টলি। আমরা বেসিক্যালি সবাই তো আমরা খুব প্লেজার চাই। প্লেজার কিন্তু আমাদের ফান্ডামেন্টাল নিড। আমরা সবাই কিন্তু আনন্দে থাকতে চাই। কিন্তু ওই আনন্দেও আসলে সে হতাশ হয়েই তবে যায়। Right. আরেকটা বিরতির সময় হয়ে এলো, এসে আমরা আবার ট্রিটমেন্ট প্রসেসটা সম্পর্কে আরেকটু শুনি। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই আরো একবার ছোট্ট বিরতি নিয়ে। আজ কথা হচ্ছে অ্যাডিকশন প্রফেশনাল ও কাউন্সিলর মোহাম্মদ তানভীর আহমেদের সাথে মাদক ও মানসিক রোগ একসাথে চিকিৎসা কেন জরুরি এই বিষয়ের উপর। তানভীর, যেখানটাতে আমরা ছিলাম সেখান থেকে যদি আমরা একটু আগাই যে তাহলে চিকিৎসা প্রসেসটা সেটা যদি ছোট্ট করে একটু আমাদেরকে জানান। চিকিৎসা প্রসেসটা হোলিস্টিক প্রসেস জি, বলেছেন হোলিস্টিক আপনি। প্রসেসে বলতে হয় যে অনেক সময় দেখা যাচ্ছে যে আম এই যে মাদকাসক্তির সাথে যে আরো কিছু মেন্টাল ডিসঅর্ডার রয়েছে, হুম। এটা অনেক সময় ড্রাগের কারণেও মাদকাসক্তির কারণেও দেখা যাচ্ছে যে কোনো মেন্টাল ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। হুম। আবার কোনো মেন্টাল ডিসঅর্ডারের কারণেও দেখা যাচ্ছে যে সে মাদকের কাছে ফিরে আসতে পারে। হ্যাঁ। আম গবেষণায় যেটা দেখা গেছে, বিশেষ করে যাদের ADHD রয়েছে, অ্যাটেনশন ডেফিসিট অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এবং কন্ডাক্ট ডিসঅর্ডার যাদের রয়েছে, তাদের মধ্যে মাদক নির্ভরশীল হওয়ার প্রবণতাটা সবচেয়ে বেশি থাকে। এবং যারা ছেলে-মেয়ের মধ্যে যদি আমরা নারী-পুরুষের মধ্যে যদি আমরা ডিফারেন্স করি, যারা এদের মধ্যে যারা ড্রাগস নেয়, ছেলেদের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বেশি ডেভেলপ করে এবং মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার ডিপ্রেশন এবং অ্যাংজাইটি খুব ডেভেলপ করে। তো যেটা একদম প্রথম দিকে আলোচনাটা আমাদের শুরু হয়েছিল যে এদের চিকিৎসা ক্ষেত্রে যখন আমরা চিন্তা করব, তো শুরুতেই আমাদের হচ্ছে ডায়াগনোসটা খুব ইম্পর্টেন্ট। আমরা হয়তো ড্রাগ অ্যাডিকশনের একটা ডায়াগনোস করলাম যে অ্যাডিকশনের সে কোন সিভিয়ারিটিতে আছে, অ্যাডিকশনের লেভেলটা তার কোথায় আছে। একটা সার্টেন টাইম পরে গিয়ে আমরা তার মেন্টাল হেলথের ডায়াগনোস করলাম যে সে কোনো ডিসঅর্ডার ডেভেলপ করেছে কিনা। এটা অনেক সময় এটা হতে পারে যে আম তার অনেক সময় হতে পারে যে তার মেন্টাল ডিসঅর্ডার বেশি, তার হয়তোবা ড্রাগ অ্যাডিকশনের সিভিয়ারিটিটা কম। আবার অনেক সময় হতে পারে যে ২ টাই খুব বেশি, ২ টাই কম। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাডিকশন বেশি, মেন্টাল ডিসঅর্ডার কম। তো এগুলা করে একটা আইডেন্টিফাই করা যে আসলে কোন পার্টের জন্য আমার বেশি কেয়ার নিতে হবে। আর ড্রাগ অ্যাডিকশনের ট্রিটমেন্ট আগে, মেন্টাল ডিসঅর্ডারের ট্রিটমেন্ট পরে বা এরকম করে না করে প্যারালালি ২ টা ট্রিটমেন্ট এট এ টাইমেই চলতে থাকবে। তো আমরা যখন এই মাল্টি ডাইমেনশনাল টিমটা তৈরি করব, যেখানে একজন সাইকিয়াট্রিস্ট কাজ করবেন, একজন সাইকোলজিস্ট কাজ করবেন, কেস ম্যানেজার কাজ করবেন, অ্যাডিকশন কাউন্সিলর কাজ করবেন। সো ওই মানুষটাকে টোটালি অ্যাসেস করা যে তার অ্যাকচুয়ালি কি নিড তৈরি হয়েছে এখন। তার মেন্টাল ডিসঅর্ডার এবং অ্যাডিকশন রিলেটেড ডিসঅর্ডারের কারণে তার তো একটা নিড তৈরি হয়েছে। একটা ক্রাইসিস থেকে তো আমরা নিডগুলোকে ফাইন্ড আউট করব। তখন তার জন্য একটা কম্প্রিহেনসিভ মডেল তৈরি করা। যে প্রত্যেকটা নিড নিয়ে যদি আমরা কাজ করতে চাই, সেই অনুযায়ী আমাদেরকে প্রফেশনাল ডেভেলপ করতে হবে। দেখা গেল যে এটা আমরা আইডেন্টিফাই করতে গিয়ে আমরা দেখলাম যে তার কিছু ফিজিক্যাল প্রবলেম চলে আসছে। সাপোজ ধরেন তার কিছু হার্টের প্রবলেম আইডেন্টিফাই হলো, তার কিছু কিডনির প্রবলেম আইডেন্টিফাই করলো, তার কিছু ডেন্টাল প্রবলেম আইডেন্টিফাই হলো। তখন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ওই প্রফেশনালদের সাথেও কিন্তু একটা কানেক্টিভিটি আমাদেরকে রাখতে হবে। সো ট্রিটমেন্ট যদি বলতে হয়, এই মাল্টি ডাইমেনশনাল যে ডিসিপ্লিনটা, এই টিমটা বেসিক্যালি প্রডিউস করা বেসড অন দ্য পেশেন্টস নিডস, ওইভাবে তৈরি করা। তো এবার হচ্ছে যে ওই অনুযায়ী একটা ট্রিটমেন্ট প্ল্যান প্রডিউস হবে, ওই অনুযায়ী ট্রিটমেন্টটা চলতে থাকবে। আর এই যাদের মানসিক এবং মাদকাসক্তির সমস্যাটা একসাথে থাকে, এই কেসগুলোকে আমরা মনে করি যে একটু কমপ্লেক্স। কারণ আমরা যাদের মানসিক সমস্যা থাকে আমরা দেখি কি তাদের ফ্যামিলির সাথে পুয়ার রিলেশনশিপ, তাদের ক্যাপাসিটি কম, তাদের মধ্যে মোটিভেশন কম। দেখেন ড্রাগ অ্যাডিকশন থেকে বের হতে গেলে যে ক্যাপাসিটিগুলি দরকার, মানসিক সমস্যার কারণে সেই ক্যাপাসিটিগুলো এই মানুষটার নাই। আবার
মানসিক সমস্যাটা আছে তার, এটা থেকে সুস্থ থাকার জন্য ড্রাগ থেকে দূরে থাকা দরকার। কিন্তু তার ড্রাগ এডিকশনের কারণে সে ড্রাগস নিলে আবার হয়তো তার মেন্টাল ডিসঅর্ডারটা ডেভেলপ করতে ডিসঅর্ডারটা পারে। ফ্লেয়ার আপ করে। আবার ধরে নিলাম যে আমরা একজন ডিপ্রেশনের রোগী, তার ডিপ্রেশন বেড়ে গেল, যেহেতু তার ড্রাগ এডিকশন প্রবলেম আছে, সে হয়তো ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য ড্রাগস নেওয়া শুরু করে দিল। হুম। সো একটা আরেকটাকে কনফ্লিক্ট করে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই যে যাদের এই দুইটা প্রবলেম একসাথে থাকবে, মাদকাসক্তি এবং মানসিক সমস্যা যখন একসাথে থাকবে, এই মানুষগুলোর আবার ট্রিটমেন্ট গ্যাপ তৈরি হয়। আচ্ছা, আচ্ছা। ট্রিটমেন্ট নিল, হঠাৎ করে ড্রপ আউট হয়ে গেল। ও, এদের হাতে একটা লং টার্ম ট্রিটমেন্ট দরকার, সে লং টার্ম ট্রিটমেন্টটা তারা ফলো করছে না। আচ্ছা। তো এই জন্য ওইভাবে করে একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা। কিন্তু ট্রিটমেন্টটা নিতে তো তাকে হবে। হুম। এবার আপনার কাছে টিমটা থাকলো, সে একবার আসলো, আপনি যেটা বললেন যে গ্যাপ তৈরি হয়ে যাওয়া, এই গ্যাপটা তো অ্যাকচুয়ালি কিভাবে পূরণ হতে পারে? আচ্ছা, এই কে গ্যাপ এখানে ভূমিকা রাখবে? এই গ্যাপটা পূরণ করার জন্য সেন্টারের জায়গা থেকে আমি যদি মনে করি যে এখানে একজন কেস ম্যানেজার খুব ভালো কাজ করতে পারে, আচ্ছা। যিনি পেশেন্টের সাথে নিবিড়ভাবে থাকবে এবং পেশেন্টের যারা কেয়ার গিভার আছে তাদেরকে এই Caregiver. টোটাল ইস্যুস গুলা ওদেরকে ভালোভাবে বোঝানো, ফ্যামিলিকে Okay. এম্পাওয়ার করা ও, যে এই মানুষটার সাথে একটা সার্টেন টাইম পর্যন্ত এটা একটা জার্নি। আমি মনে করি যে মেন্টাল হেলথ ড্রাগ এডিকশন ট্রিটমেন্ট একটা জার্নি। হুম। এটা জার্নি। যদি মনে করে যে সেন্টারে আমার এখানে কয়েক মাসের ট্রিটমেন্ট নেবে, আমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, বাসায় ফিরে আসবে, আর কোনো প্রবলেম হবে না, এই পার্সপেক্টিভ থেকে না দেখা। ওকে, আচ্ছা। আর কখনো প্রবলেম হবে না, বিষয়টা এরকম না। এরকম তার মানে না। আবারও হতে পারে। হতে পারে। আচ্ছা, যেহেতু তো ড্রাগ এই জায়গাটা সম্পর্কে যদি একটু আমরা জানতে যেহেতু পারি। ড্রাগ এডিকশন এবং মেন্টাল ডিসঅর্ডার একটা রিল্যাক্সিং প্রবলেম, রিল্যাক্স হওয়ার okay. পসিবিলিটি আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে রিল্যাক্স হওয়ার পসিবিলিটি আছে। ওকে। তো তার যেহেতু মানে relapse আমি ট্রিটমেন্ট করালাম, ভর্তি করলাম, থাকলো 2 মাস, 3 মাস, 6 মাস। দ্যাট ডাজন্ট মিন যে এটা আবার হবে না। আবার হতে পারে, আবারও হওয়ার সম্ভাবনা। আবার হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু মানসিক এবং মাদকাসক্তি যখন একসাথে থাকে, আমি বললাম যে এটা অনেক কমপ্লেক্স। এক্ষেত্রে তার ট্রিটমেন্ট হয়তো এমনভাবে চলতে থাকে যে তাকে হয়তো এডিকশনের জন্য তাকে ট্রিটমেন্ট নিতে হবে, হয়তো মানসিক সমস্যার জন্য সে কোনো সাইকিয়াট্রিস্টের আন্ডারে থেকে তাকে একটা মেডিকেশন ম্যানেজমেন্টের ভিতর দিয়ে যেতে হতে পারে। তো একটা চ্যালেঞ্জ হচ্ছে এর একটা সার্টেন টাইম পরে মেডিসিন বন্ধ করে দেয়, মেডিসিন খেতে চায় না। তখন দেখা যাচ্ছে যে তার যে ডিসঅর্ডারটা আছে এটা আবার রিকারেন্স হয়, এটা আবার ফিরে আসে। আর ড্রাগের ক্ষেত্রে একদম সেম, ড্রাগের ক্ষেত্রে রিল্যাপস রেট আছে, সারা পৃথিবীতেই রিল্যাপস হচ্ছে ড্রাগের ক্ষেত্রে। তো এখন আমরা যদি এই যে ট্রিটমেন্ট প্রসেসটা আমরা যদি এটাকে সুন্দরভাবে ফলো করতে পারি, আর ড্রাগ এডিকশন ট্রিটমেন্টে কিন্তু বেসিক্যালি এটা একটা টিম ওয়ার্ক, কিন্তু ফ্যামিলি আমরা যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, ফ্যামিলি, প্রফেশনাল এবং ব্যক্তি নিজে, তো এটার যদি একটা প্রপার টিম তৈরি করে যেভাবে একটা মানুষকে সুস্থ রাখা যায়, সেভাবে যদি সবাই সবার রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে, তাহলে রিল্যাপস রেটকে অনেক কমিয়ে নিয়ে আসা যায়। আচ্ছা, তার মানে রিল্যাক্স থাকবে, কিন্তু সবাই মিলে যদি কাজ করে, এখানে ফ্যামিলিকেও খুব ভালোভাবে ইনভলভ হতে হবে। হুম। এবং সেন্টারে যেটা বললেন যে সেন্টারের টাচে থাকা, এবং সেন্টারে কিছু মানুষ থাকে, কেস ম্যানেজারের কথা বললেন, আপনি নিজে অ্যাডিকশন প্রফেশনাল হিসেবে কাজ করছেন, নিশ্চয়ই আপনিও ইনভলভ থাকেন। জি। তো সেই জায়গাগুলোতে এরা সবাই মিলে অ্যাকচুয়ালি তার এই জার্নিটাতে চলতে থাকবেন, এবং দীর্ঘ সময় এই জার্নি হুম। হতে হবে। রাইট। এটা একটা সময় গিয়ে মানে অল্প সময় পরে গিয়ে এটা বন্ধ হয়ে গেলে চলবে না। দীর্ঘ সময় ফলো আপে থেকে তারপর এটা এটা মেইনটেইন করতে হবে। করতে হবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ তানভীর আহমেদ। আমরা আজকে হুম। মানে কিছু তথ্য সম্পর্কে জানলাম, যে তথ্যগুলো আসলে আমরা সচরাচর জানতে পাই না। এবং এই তথ্যগুলো জানা খুব প্রয়োজন, কারণ মাদকাসক্তি একটা বেশ জটিল সমস্যা। এই জটিল সমস্যা আম নিজে একা এখান থেকে বের হওয়াটা কঠিন। সেখানে পরিবার, পারিপার্শ্বিকতা এবং প্রফেশনালস সবার যদি একটা কম্বাইন্ড প্রচেষ্টা থাকে, তাহলেই সেটা সম্ভব। জি। অনেক ধন্যবাদ। আজকের ধন্যবাদ, আলোচনার একদম আপনাকেও ধন্যবাদ। শেষ পর্যায়ে এসে গেছি। প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আগামী পর্বেও আপনাদেরকে আমাদের পাশে পাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।